শুরুতেই দেখে নেব বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকুরির সুবর্ণ সুযোগ। রাজ্য মন্ত্রিসভায় হলো সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষা দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগ। এছাড়াও রাজ্য জুড়ে এবার হচ্ছে সিভিক টিচার নিয়োগ। অপরদিকে লালকৃষ্ণ আডবাণী গুরুতর অসুস্থ, ভর্তি হলেন দিল্লি এইমসে। চিকিৎসক দিবস উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা মমতা ব্যানার্জির। প্যারাসিটামল সহ 52টি ঔষধ পুরোপুরি ফেল, মান পরীক্ষায় সতর্ক বার্তা জারি কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। জেলে বসেই করবেন পিএইচডি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দিলেন ইন্টারভিউ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব। অপরদিকে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে মুসলিম অভিনেতা জাহির ইকবালের সঙ্গে। পাটনায় এবার লাভ জিহাদ, ধোঁয়া উঠতেই কড়া জবাব পিতা শত্রুঘ্ন সিনহার। মহিলা এবং 2 নাবালিকাকে মত্ত অবস্থায় পিষে মারলেন অতিরিক্ত বিডিও সাহেব। অপরদিকে অগ্নিবীর প্রকল্পে নিয়োগ হচ্ছে জুলাই মাসেই। হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা থেকে বাছাই করে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। অপরদিকে নজিরবিহীন পদক্ষেপ মমতা ব্যানার্জির তরফ থেকে। জমি বাড়ি কেনা বেচায় এবার চালু হচ্ছে আধুনিক ডায়নামিক ভ্যালুয়েশন ব্যবস্থা। এছাড়াও ওয়েদার রিপোর্টেও জানাবো, জুড়ে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকুরির সুবর্ণ সুযোগ। নতুন নতুন পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ রাজ্য মন্ত্রিসভায়। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে ঠিক হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে 35 জন, প্রাণী সম্পদ দপ্তরে 270 জন, স্বরাষ্ট্র দপ্তরে 105 জনকে নতুন করে চাকুরি দেওয়া হবে। বাকি শূন্য পদে নিয়োগ হবে অন্যান্য দপ্তরগুলিতে। এছাড়াও সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার, তবে পূর্ণ সময়ের শিক্ষক নয়, সিভিক টিচার, পার্শ্ব শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার আপাতত রাজ্যে পূর্ণ সময়ের বদলে প্যারা টিচার নিয়োগের পথে হাঁটল রাজ্য। জানা গিয়েছে উত্তর দিনাজপুরে 35, পশ্চিম মেদিনীপুর জেলায় 43, ঝাড়গ্রাম জেলায় 14 জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। এছাড়াও বিদ্যুৎ চালিত গাড়ি কিনলেই কর এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরও 1 বছর কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে। 2022 সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ চালিত গাড়ি কিনলেই 2 বছর কর এবং রেজিস্ট্রেশনের করে ছাড় দেওয়া হবে। তার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরেই। বুধবার এই মেয়াদ আরও 1 বছরের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। অনেকদিন ধরেই রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের বদলে বিদ্যুৎ চালিত গাড়ি চলাচল বৃদ্ধি করবার বিষয়ে পরিকল্পনা করে আসছে। পরিবহন দপ্তরও চায় বিদ্যুৎ চালিত সরকারি বাস। সেই দৃষ্টিভঙ্গি থেকে বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে এবার আপনি পাবেন করে ছাড় এবং রেজিস্ট্রেশন বা নথিভুক্তিকরণেও ছাড়ের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন। আরও 1 বছরের জন্য কর এবং রেজিস্ট্রেশনে পাবেন ছাড় বৈদ্যুতিক গাড়ি কিনলেই। অপরদিকে গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী। হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বয়সজনিত সমস্যা রয়েছে তার। 96 বছর বয়সী আডবাণীকে বর্তমানে দিল্লি এইমসের বার্ধক্য বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। ঠিক কী সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। অপরদিকে চিকিৎসক দিবস উপলক্ষে আগামী সোমবার 1 জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে 2টি দপ্তর ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছরের মতো এবছরও 1 জুলাই রাজ্যে চিকিৎসক দিবস পালিত হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটি পালন করা হয় রাজ্য জুড়ে। রাজ্য সরকারের অধীনে যেই সমস্ত দপ্তর রয়েছে সেখানে সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে। অর্থাৎ সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে কাজ চলবে। 2টোর পর ছুটি হয়ে যাবে সরকারি দপ্তরগুলি। প্যারাসিটামল সহ 52টি নিত্য প্রয়োজনীয় ঔষধ পুরোপুরি ফেল হলো মান পরীক্ষায়। সতর্কতা জারি কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। একটুতেই মুখে নিচ্ছেন প্যারাসিটামল, অন্য সমস্যায় অ্যান্টিবায়োটিক খাওয়া অভ্যাস করে ফেলেছেন আপনি, তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ প্যারাসিটামল সহ অন্তত 52টি ঔষধ নিয়ে চরম সংশয় দেখা দিল। খোদ কেন্দ্রীয় সংস্থার পরীক্ষায় ফেল করেছে এই ঔষধগুলি। অথচ তার অনেকগুলি ছোট বড় রোগ ভোগে নিত্য প্রয়োজন
প্রয়োজনে পড়ে সাধারণ মানুষের। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওষুধের নমুনা পরীক্ষা করে সেখানেই হতাশাজনক ফল করেছে এই 52টি নিত্য প্রয়োজনীয় ঔষধ, তার মধ্যে অন্যতম প্যারাসিটামল। সূত্রের খবর, ইতিমধ্যে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ঔষধের সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ফেল করা ঔষধের তালিকায় রয়েছে খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোনাজেপাম ট্যাবলেট, অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ, টেলমিসার্টন সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে তালিকায়। কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে। ব্যথা কমানোর ডিক্লোভেনাক ক্যাপসুলও রয়েছে তালিকায়। রয়েছে কাশির সিরাপ অ্যামব্রক্সল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে জানা গিয়েছে 52টি ঔষধের মধ্যে 22টি ঔষধ তৈরি হতো হিমাচল প্রদেশে। এছাড়া জয়পুর, হায়দ্রাবাদ, ভাদোদরা, ইন্দোর থেকেও বেশ কিছু নিম্নমানের ঔষধের নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও হিমাচলে তৈরি 120টি ঔষধকে নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছিল। ফের কলঙ্কিত হলো সেই রাজ্য। অপরদিকে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে মুসলিম অভিনেতার সঙ্গে। সোনাক্ষী সংবিধান মেনেই করেছে বিয়ে। পাটনায় লাভ জিহাদের ধোঁয়া উঠতেই কড়া জবাব পিতা শত্রুঘ্ন সিনহার। গত কয়েক বছর ধরে ভারতীয় রাজনীতির পরিসরে ঢুকে পড়েছে লাভ জিহাদ নামক শব্দটি। বারবার অভিযোগ উঠেছে সাম্প্রদায়িক হিংসা লাভ জিহাদের নামে হয়েছে ব্যক্তিগত আক্রমণ। সেই আজ এবার লাগলো পাটনার সিনহা পরিবারে। অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে ধেয়ে এলো আক্রমণ। সম্প্রতি ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালের সঙ্গে বিয়ে সেরেছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। বিয়ের কথা ঘোষণা হওয়ার পর থেকেই নানা দিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। বিয়ের পর পাটনায় একটি গোষ্ঠী লাভ জিহাদের ধোঁয়া তুলতেই আসরে নেমে সকলকে খামোশ করলেন শত্রুঘ্ন সিনহা। সাব জানিয়ে দিলেন, আমার মেয়ে যা করেছে দেশের সংবিধান মেনেই করেছে, এখানে লাভ জিহাদের কোনো প্রশ্নই নেই, আপনারা নিজেরা নিজেদের কাজে মন দিন। অন্যদিকে বিস্তর জলঘোলার পর অবশেষে স্পিকার তরজায় ইতি। ধর্নী ভোটে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত হলেন এনডিএর প্রার্থী ওম বিড়লা। 2019-এর পর 2024-এও লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। স্পিকার পদের জন্য তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন বর্ষিয়ান কংগ্রেস সাংসদ কে সুরেশ। ফলে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। বুধবার ছিল ভোটাভুটি। সকাল 11টা নাগাদ শুরু হয় ভোটাভুটি পর্ব। তাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে যায় গুজরাটের সাংসদ ওম প্রকাশ। এই জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে এবার নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। জমি বাড়ি কেনাবেচা এবার ডায়নামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্য জুড়ে। আপনার জমি বাড়ির বর্তমান সরকারি মূল্য জানা যাবে অতি সহজেই। এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে জমি বাড়ির সরকারি মূল্য। নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের। সূত্রের খবর, এই ব্যবস্থার নাম জোনাল ডায়নামিক ভ্যালুয়েশন। শীঘ্রই ব্যবস্থা চালু হচ্ছে রাজ্য জুড়ে। কোভিডের সময় থেকেই জমি বাড়ি কেনা বেচার উপর স্ট্যাম্প ডিউটিতে ইতিমধ্যে ছাড় দিয়েছে নবান্ন। এবার আরও একটি বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের। জমি বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন। এতদিন নির্দিষ্ট মৌজা, রাস্তার নাম, প্লট নম্বর, জমির চরিত্র, জমির মাপ, সামনের রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবেই সেটা জানা যেত। বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এসবের সঙ্গে জমা পড়ত সেখানকার ক্ষেত্রফল। মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হতো একটি জমির বা প্লটের বা বাড়ির সরকারি মূল্য। প্রস্তাবিত নতুন জোনাল ডায়নামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে গোটা প্রক্রিয়াটিতে। জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, ধরা যাক 3 বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন ধরা হলো, তার একটি নামও দেওয়া হলো। এবার ওই জোনের জন্য একটি বেস ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দর স্থির করা হবে। তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের ওপর। একই সঙ্গে থাকছে মেট্রো রুট, হাসপাতাল, পার্ক, বাজার, বাস স্ট্যান্ড সহ 13 থেকে 14টি বিচার্য বিষয়। তার ভিত্তিতে নির্ধারিত হবে জমি বা বাড়িটির সরকারি মূল্য। কিন্তু এই পদ্ধতিটিকে কেন ডায়নামিক বলা হচ্ছে? কারণ এলাকাটি উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থায়। স্বাভাবিকভাবেই তার জেরে বদলাতে থাকবে ওই নির্দিষ্ট প্লটের জমি এবং বাড়ির ভ্যালু বা মূল্য। উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণেই এই পদ্ধতিটিকে ডায়নামিক ভ্যালুয়েশন বলা হচ্ছে।
এই নয়া ব্যবস্থা রাজ্য জুড়ে চালু হলে জনসাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। ওই অ্যাপে অক্ষরেখা দ্রাঘিমা রেখা ধরে নির্দিষ্ট জমির ওপর ক্লিক করলেই দেখানো হবে জমিটির বর্তমান সরকারি মূল্য। জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে এই ব্যবস্থাটি চালু রয়েছে। অন্যদিকে ভারতীয় সেনার অগ্নিবীর প্রকল্পে সেনা নিয়োগ হচ্ছে জুলাই মাসে। উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বাছাই করা যোগ্যদের নিয়োগ হবে ব্যারাকপুরের ধ্যানচন্দ স্টেডিয়ামে। অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণরাই নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করতে পারবে বলে জানা যাচ্ছে। ব্যারাকপুরে শারীরিক সক্ষমতা স্বাস্থ্য পরীক্ষা হবে বাছাই করা চাকুরি প্রার্থীদের। ইতিমধ্যে ইমেলের মাধ্যমে যোগ্যদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। বাজারে আগুন, আলু বিকেছে 35 টাকা কেজি দরে, পেঁয়াজ ছুঁয়েছে কেজি প্রতি 45 টাকা, আদা রসুনের দাম 200 টাকার নিচে নামেনি বহুদিন যাবৎ। ঝাল বাড়িয়ে কাঁচা লঙ্কাও পার করেছে সেঞ্চুরি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্যে নতুন করে আরও 11টি নতুন ভ্রাম্যমাণ সুফল বাংলা বিপণী চালু করল রাজ্য। লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট সহ বিভিন্ন এলাকায় চালু হচ্ছে এই সুফল বাংলা স্টলগুলি। রাজ্যে ইতিমধ্যে 468টি সুফল বাংলা স্টল রয়েছে। এবার তীব্র দাবদাহ আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ক্ষতি হয়েছে চাষে, ফলে সবজির দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের হেসেলে লেগেছে আগুন। সেই ছেঁকা থেকে রেহাই দিতে সুফল বাংলায় খোলা বাজারের তুলনায় অন্তত 10 থেকে 20% কম দামে মিলছে শাকসবজি। এক মহিলা 2 নাবালিকাকে মত্ত অবস্থায় পিষে মারল অতিরিক্ত বিডিও আধিকারিক। উত্তরাখণ্ডে বেপরোয়া গতির বলি এক মহিলা 2 নাবালক 3 জনকে পিষে দিল মত্ত সরকারি আধিকারিক। দুর্ঘটনা আহত হয়েছেন আরও অতিরিক্ত একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তেহুরি গড়বাল এলাকায়। অভিযুক্ত অতিরিক্ত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। তার রক্তের নমুনা পরীক্ষার পর অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তাকে করা হয়েছে গ্রেপ্তার। জানা গিয়েছে সেদিন সন্ধেবেলা মেয়ে এবং ভাইজিদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ওই মহিলা। আচমকা তাদের পিষিয়ে দেন মত্ত সরকারি আধিকারিক। ঘটনাস্থলেই 2 ভাইজি এবং স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব জেলে বসেই করবেন পিএইচডি করার ইচ্ছে তার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন জেলবন্দি মাওবাদী নেতা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি তিনি, কিন্তু তার ইচ্ছে ইতিহাসে পিএইচডি করবেন। তাই সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বুধবার হুগলি জেল থেকে তাকে নিয়ে আসা হয় বর্ধমানে। পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত অর্ণব দাম 29 ফেব্রুয়ারি এই মামলার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হয়েছিল তাকে। 17ই মার্চ তাকে নিয়ে আসা হয় হুগলির জেলে। এখানে আসার পরেই পিএইচডি করবার সুযোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। বিচারক সেই আবেদন তার আদেশে নথিভুক্ত করেন। পরে কারা কর্তৃপক্ষ আবেদনে অনুমতি দেয় এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, জেল থেকেই এই মাওবাদী নেতা পরীক্ষা দিয়ে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন রাজ্যের শীর্ষ মাওবাদী নেতা। রাজ্য কারা দপ্তর সূত্রে খবর, এর আগে কেউ জেলবন্দি অবস্থায় এই ধরনের কোনো পরীক্ষায় সফল হতে পারেনি। এবার সেই অর্ণব পিএইচডি করতে চান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেন তিনি। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দিয়ে রাখছি। গড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারক এসকে দামের ছেলেই অর্ণব ছোট থেকেই ছিল মেধাবী। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়গপুর আইআইটিতে পড়াশোনাও করেছিলেন, কিন্তু 3টি সেমিস্টারের পরেই হঠাৎ ক্যাম্পাস ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। মাওবাদী এর রাজনৈতিক মতাদর্শে আকৃষ্ট হয়ে 1998 সালে অর্ণব যোগ দিয়েছিলেন এই মাওবাদী সংগঠনে। জানা যায় নিহত মাওবাদী পলিট ব্যুরো নেতা কিষেনজির অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি। এক নজরে দেখে নিচ্ছি রাজ্যের ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত তো চলবেই, তার সাথে বিভিন্ন স্থানে এই 5টি জেলার বিভিন্ন স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে। এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত হবে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্ত হবে 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। প্রত্যেকটি জেলার ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে, ফিরে আসবো আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। নিয়মিত সংবাদগুলি দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন খবরগুলো বেশি বেশি মানুষের কাছে, যাতে সংবাদগুলো আমাদের পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ।